Assalamu alaikum, dear students, friends, and viewer. How are you? I hope all of you are well. I am also fine by the grace of Almighty Allah. Today, I will discuss about trigonometrical ratios and trigonometrical identities. আজকে আমি তোমাদের সামনে ত্রিগোণমিতিক অনুপাত এবং ত্রিগোণমিতিক অভেদাবলী আলোচনা করব। এই ত্রিগোণমিতির গুরুত্ব অপরিসীম। ত্রিগোণমিতি থেকে মাধ্যমিকে প্রায় 15 মার্ক এবং উচ্চ মাধ্যমিকে প্রায় 29 থেকে 30 মার্ক থাকে। আমাদের ক্লাস 10 এই ত্রিগোণমিতির প্রথম সূত্রপাত। এই ত্রিগোণমিতিটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে পরবর্তী ক্লাসে এটা আমাদের কোনো সমস্যা হবে না, সমস্ত কিছু আমরা করতে পারবো। তাই ত্রিগোণমিতিকে প্রথম থেকেই খুব ভালোভাবে বুঝতে হবে যেন আমাদের ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। যাই হোক, মেন আলোচনায় আসি। তবে এই অঙ্কগুলো করার মাঝে সকলের যেন খুব সুন্দরভাবে বুঝে উঠে কোনো সমস্যা না থাকে, তার জন্য আমি সুন্দরভাবে একটা বোঝার ব্যবস্থা করেছি। ত্রিগোণমিতি শব্দটি এসেছে গ্রিক শব্দ ট্রাই, যার অর্থ তিন গুণ, যার অর্থ কোণ, এবং মেট্রন, যার অর্থ পরিমাপ। ত্রিগোণমিতি শব্দটা আমাদের সামনে যখনই আসবে ক্লাস 10 এ, তখনই ত্রিগোণমিতি বলতে আমরা একটি সমকোণী ত্রিভুজকে বুঝবো। যে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থাকবে এবং বাকি দুটি কোণ সূক্ষ্ম কোণ হবে। তো কোণ অনুযায়ী, কোণের মান অনুযায়ী কোণকে বিভিন্নভাবে ভাগ করা গেলেও আমরা এখানে সাধারণত দুইটি কোণ নিয়ে আলোচনা করব। সেই কোণ দুটোর মধ্যে একটি হলো সূক্ষ্ম কোণ, 0 ডিগ্রি থেকে বড়, থিটার মানটা 90 ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে সেই কোণটাকে বলা হয় সূক্ষ্ম কোণ। সেই কোণটাকে কি বলা হয়? সূক্ষ্ম কোণ। আর থিটার মানটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই কোণটাকে বলা হয় সমকোণ। সেই কোণটাকে বলা হয় সমকোণ। তাহলে আমাদের মেন দুটো কোণ, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ আর একটা হলো সমকোণ। এই দুটো কোণ নিয়ে আমরা আলোচনা করব। আর কোণগুলো পরিমাপ করা হয় দুইটি পদ্ধতিতে, একটা ষষ্ঠিক পদ্ধতি আর একটা বৃত্তীয়মান পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতির চিহ্ন হলো কোনো সংখ্যার মাঝে, কোনো সংখ্যার উপরে গোল করে একটা দাগ দিলে সেটা হয় ডিগ্রি। আর বৃত্তীয়মান পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান। আর রেডিয়ানকে সি অক্ষর দ্বারা ডিনোট করা হয়। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তো রেডিয়ানকে সিম্বলের আকারে লেখা হয়। আমরা ইচ্ছা করলে 180 ডিগ্রি সমান পাইও লিখতে পারি। এইভাবে এখান থেকে আমরা 30 ডিগ্রির মান বার করতে পারবো। 30 ডিগ্রি সমান পাই 180 ইন্টু 30, কাটাকাটি করব, পাবো পাই বাই 6। 30 ডিগ্রির মান পাবো পাই বাই 6 রেডিয়ান। একইভাবে 45 ডিগ্রিটাকে কাটাকাটি করলে আমরা পাবো পাই বাই 4। 60 ডিগ্রিটাকে কাটাকাটি করলে পাবো পাই বাই 3। 90 ডিগ্রিকে করলে হবে পাই বাই 2। তো তার আগে আমাকে ভালোভাবে বুঝতে হবে
সমকোণী ত্রিভুজ, যেহেতু আমি বারবার কথা বলছি, ত্রিকোণমিতি মানে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের নিশ্চয়ই একটা কোণ 90 ডিগ্রি থাকবে, আর একটা কোণের সাপেক্ষে বের করতে হবে, সেই কোণটাকে থিটা ধরলাম। হতে পারে সেই থিটাটার মান 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রির মধ্যে যে কোনো মান, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে। 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি থেকে ছোট হবে। আরেকটা সমকোণী ত্রিভুজ এখানে আঁকলাম, যার একটা কোণের মান হচ্ছে, এটা কোণের মান 90 ডিগ্রি। এটাই আবার থিটা কোণের সাপেক্ষে বের করব। এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকলাম। এই সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি, এটা আবার থিটা কোণের সাপেক্ষে আমরা বের করব। এ বি সি নাম দিলাম, এটারও নাম দিলাম এবিসি, এটার নাম দিলাম এবিসি। সমকোণী ত্রিভুজের একটা হয় অতিভুজ, একটা লম্ব, একটা ভূমি। তো এখানে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, তা আমাদের খুব ভালোভাবে চিনতে শিখতে হবে। তো সব সময় আমরা জানি যে 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আর যে কোণটার সাপেক্ষে বার করব সেই থিটা কোণের, থিটা কোণটিকে, সেই থিটা কোণের বিপরীত বাহুকে, থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। তাহলে থিটা কোণের বিপরীত বাহুটাকে কি বলা হয়, লম্ব বলে। এটা হচ্ছে অতিভুজ, আর এটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে এটা অবশ্যই ভূমি হবে। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। কথা বলছিলাম থিটা কোণের বিপরীত, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা যদি অতিভুজ হয়, অতিভুজ বলা হয়। থিটা কোণের বিপরীত বাহুকে কি বলছি, থিটা কোণের বিপরীত বাহু অর্থাৎ 90 ডিগ্রি কোণ, এই কোণটা থেকে ঠিক তীর মারলে যে বাহুটাকে গিয়ে লাগে সেটা হচ্ছে অতিভুজ। আর যেটা কোণের সাপেক্ষে বের করছি, এই কোণের মিডিল জায়গা বরাবর যদি আমরা তীর মারি, তাহলে যে বাহুটাকে লাগবে সেটারই নাম হচ্ছে লম্ব। বুঝা গেল? আর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ভূমি। তাহলে এই 90 ডিগ্রি কোণ থেকে ঠিক মিডিল জায়গায় তীর মারলে কোনটা বাহুকে লাগবে, এটা। তাহলে এই কোণটা, এটা বাহুটার নাম হচ্ছে অতিভুজ। একই ভাবে থিটা কোণ থেকে বিপরীত দিকে তীর মারলে যে বাহুটাকে এসে লাগবে সেটা হচ্ছে লম্ব। আর এটা হচ্ছে, যেহেতু একটা থাকে লম্ব, অতি, ভূমি, তিনটাই থাকে, তাহলে একটা হলো লম্ব, একটা হলো অতি, একটা হলো ভূমি। এখানে এখন আমাদের যেটা শিখতে হবে যে আমাদের এই অতিভুজের প্রথম অক্ষরটা অ দিয়ে শুরু হয়েছে, লম্ব বানানের প্রথম অক্ষরটা ল দিয়ে শুরু হয়েছে, ভূমি বানানের প্রথম অক্ষরটা ভ দিয়ে শুরু হয়েছে, তাই তো? দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই এই সমকোণী, সবটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটাতে লম্বর মানটা ভূমিরটার থেকে বড় আছে। এই সমকোণী ত্রিভুজে লম্ব আর ভূমির মানটা প্রায় সমান আছে, ধরে নিলাম সমানই আছে। এক্ষেত্রে লম্বর মানটা আর ভূমির মানটার সঙ্গে তুলনা করতে লম্বর মানটা ছোট আছে, ভূমির মানটা বড় আছে। তাহলে সমকোণী ত্রিভুজের সব সময় অতিভুজটা লম্ব ভূমির থেকে তো বড় হয়, কিন্তু এটা আমরা স্থিরভাবে বলতে পারবো না।
যে লম্বটা বড় না ভূমিটা বড়। কখনো দেখতে পাচ্ছি এখানে লম্বটা বড় হয়েছে, ভূমিটা এখানে চলে এসেছে, লম্ব ভূমি সমান হয়ে গেছে, এখানে লম্বটা ছোট হয়েছে, ভূমিটা বড় হয়ে গেছে। তো এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্য থেকে দুটি বাহু নিয়ে মোট 6টি কোণানুপাত আমরা পাই। সেই কোণানুপাতগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। সেই 6টি কোণানুপাত হলো sin থিটা, cos থিটা, tan থিটা। আর sin থিটার অনন্যক হলো sin থিটা এর অনন্যক হলো cosec থিটা। cos থিটা এর অনন্যক হলো sec থিটা। tan থিটার অনন্যক হলো cot থিটা। তো আমরা এই sin থিটা সমান সমান লম্ব অতি ভূমি দিয়ে কি তা আমরা এখানে দেখব। একটা সূত্রের মাধ্যমে আমি সেই সূত্রটা এখানে বলবো। sin থিটা মানে এটা মনে রাখার জন্য এটা মনে রেখেছি, শ্যামলের লম্বা অঙ্ক কোষে ভূপেনের অত টাকা লওয়া ভুল। তো এই ছন্দটার মধ্যে মোট 9টি শব্দ রয়েছে, আর এই 9টা শব্দের প্রতিটা লাইনে আমি 3টা করে শব্দ লিখেছি। শ্যামলের লম্বা অঙ্ক কোষে ভূপেনের অত টাকা লওয়া ভুল। এই অনুপাতটা প্রথম, এটাতে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে আমি প্রকাশ করব। শ্যামলের থেকে আসবে আমার এখানে এটা কোণানুপাতের লাইন, এটা লবের লাইন, এটা হরের লাইন। শ্যামলের থেকে আসবে আমার প্রথমটা sin থিটা। শ্যামলের থেকে কি আসবে? শ্যামল ইকুয়াল টু এখানে আমাদের লিখতে হবে শ্যামলের থেকে আসবে sin থিটা। তাহলে sin থিটা সমান সমান লম্বা অঙ্ক, প্রথম অঙ্কটা ল দিয়ে আছে তাই এটা হচ্ছে লম্ব, অঙ্কর বানানের প্রথম অঙ্কটা অ দিয়ে আছে তাই এটা হলো অতিভুজ। তাহলে sin থিটা সমান সমান হলো লম্ব বাই অতিভুজ। cos-এ এটা ত্রিকোণমিতিক অনুপাতের লাইন, cos-এ থেকে হচ্ছে cos থিটা। cos থিটা সমান সমান ভূপেনের অত মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। টাকা থেকে এটা এসে টাকা থেকে tan থিটা, tan থিটা সমান সমান ভুল না লম্ব বাই ভূমি। এই লাইনটা যদি আমরা মনে রাখতে পারি, শ্যামলের লম্বা অঙ্ক কোষে ভূপেনের অত টাকা লওয়া ভুল। শ্যামল থেকে sin থিটা, কোষে থেকে cos থিটা, টাকা থেকে tan থিটা। আর এটা প্রথমে থাকবে sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। আর আমি বলেছিলাম sin থিটার অনন্যক, অনন্যক মানে কোনো একটা জিনিস থাকে তার 1 বাই ওটা করে লেখা গেলে ওটাকে অনন্যক বলা হয়। sin থিটার অনন্যক তাহলে কি? sin থিটার অনন্যক হচ্ছে cosec থিটা। তাহলে cosec থিটাকে আমরা লিখতে পারো ঠিক অনন্যক করে উল্টে যাবে, লব গুলো হর হয়ে যাবে, হর গুলো লব হয়ে যাবে। তাহলে এখানে cosec থিটা, cosec থিটা যেহেতু এটা অনন্যক, cosec থিটা সমান সমান হয়ে যাবে অতিভুজ, অতিভুজ বাই
লম্ব আছে অতিভুজ বাই লম্ব। cos থিটার অনুরূপ হচ্ছে sec থিটা, তাহলে sec থিটা সমান সমান হয়ে যাবে, এখানে আছে ভূমি বাই অতিভুজ উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। আর tan থিটার অনুরূপ লিখেছিলাম cot থিটা, তাহলে cot থিটা সমান সমান হয়ে যাবে ভূমি বাই লম্ব। আমরা যদি এটা মনে রাখি sin থিটার অনুরূপ কি cosec থিটা, cos থিটার অনুরূপ sec থিটা, tan থিটার অনুরূপ cot থিটা, তাহলে অনুরূপ গুলো থেকে ঠিক আমরা উল্টে উল্টে বলতে পারবো। তার আগে এটা যদি তারপর এটা যদি আমরা মনে রাখি শ্যামলের লম্বা অঙ্ক, শ্যামল মানে এটা sin থিটা, sin থিটা লম্বা থেকে লম্ব বাই অতিভুজ, cos মানে cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, টাকা মানে হচ্ছে tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমাদের আর কোনোদিন নিজেদের মধ্যে কনফিউশন হবে না যে sin থিটা সমান সমান সত্যি কি লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা পড়ব শ্যামলের লম্বা অঙ্ক, তাহলে লম্বা অঙ্ক লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, তাহলে এটা আমাদের নিজেদের মধ্যে কনফিডেন্স হবে, হ্যাঁ স্যার sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। একইভাবে cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, এটা যখন আমরা করব তখন এখানে cos-এ ভূপেনের অত, ভূপেন মানে ভূমি বাই অতিভুজ, টাকা মানে tan থিটা টাকা, ভুল মানে লম্ব, ভুল মানে ভূমি। আর অনন্যগুলো তো আমরা জানি বলেছিলাম 1 বাই লেখা যায়, sin থিটার অনন্য আমি বলেছিলাম cosec থিটা যা থেকে অনন্য করে উল্টে যাবে 1 বাই সামথিং, এটাকে উল্টে অর্থাৎ এখান থেকে আমরা অনন্য করে রাখবো, লবগুলো হর হয়ে যাবে আর হরগুলো লবে উঠে যাবে, তাহলে আমরা অবভিয়াসলি পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে sin থিটার মান কি 1 এর থেকে বড় হতে পারে? প্রশ্নটা হচ্ছে sin থিটার মান কি 1 এর থেকে বড় হতে পারে? প্রশ্ন, তাহলে এবার sin থিটার মান 1 এর থেকে বড় হতে পারে কিনা আমরা কিভাবে বুঝবো? আমরা জানি শ্যামলের লম্বা অঙ্ক, আমরা জানি কি জানি sin থিটা, শ্যামলের লম্বা অঙ্ক, লম্বা মানে হচ্ছে লম্ব, অঙ্ক মানে হচ্ছে অতিভুজ, sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। আমরা প্রথমেই বলেছিলাম লম্ব আর অতিভুজের সঙ্গে তুলনা করলে লম্বর মান ছোট হয়, অতিভুজের মান সবসময় একটা বড় হয়, তাহলে উপরের মানটা ছোট নিচের মানটা বড়, তাহলে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশের মান কখনো 1 এর থেকে বড় হতে পারে না, তাই sin থিটার মান কখনোই 1 এর থেকে বড় হতে পারবে না। ঠিক একইভাবে যদি আমাকে বলা হতো cos থিটার মান কি, এখানে ঠিক কিছু চেঞ্জ করে দিল, এখানে বললো যে cos থিটার মান কি, cos থিটার মান কি 1 এর থেকে বড় হতে পারে? তাহলে আমরা কি জানি cos থিটা সমান সমান আমরা কি জানি শ্যামলের লম্বা অঙ্ক cos-এ ভূপেনের অত, মানে ভূমি বাই অতিভুজ, ভূমির মানটা ভূমি আর অতিভুজের মধ্যে কম্পেয়ার করতে গেলে ভূমিটা অতিভুজটা সবসময় বড় হয়, ভূমিটা ছোট হয়, তাহলে ভূমির উপরের মানটা আবার ছোট হলো, নিচেরটা আবার বড় হলো, এটা হলো প্রকৃত ভগ্নাংশ, এটার মান কখনো 1 এর থেকে বড় হতে পারে না। এবার আমরা চলে যাই tan থিটার মান, tan থিটার মান কি 1 এর থেকে বড় হতে পারে? উত্তর এখানে tan থিটার মান, tan থিটা সমান সমান আগে আমরা কি জানি, tan থিটা সমান সমান আমরা কি জানি, tan থিটা সমান সমান শ্যামলের লম্বা অঙ্ক cos-এ ভূপেনের অত টাকা ভুল, মানে লম্ব, ভুল মানে হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি,
আমরা এটা দেখেছিলাম, এটার মান লম্বর মানটা বড় হতে পারে, ভূমির মানটা ছোট হতে পারে, লম্ব আর ভূমির মান দুটোই সমান হতে পারে। এখানে দেখেছিলাম লম্বর মানটা ছোট হতে পারে, ভূমির মানটা বড় হতে পারে। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যদি লম্বর মানটা বড় হয়, ভূমির মানটা ছোট হয়, তাহলে tan থিটার মান 1 এর থেকে বড় হতে পারে। যদি লম্ব আর ভূমির মানটা দুটোই সমান হয়ে যায়, তাহলে 1 এর থেকে বড় হতে পারবে না। যদি লম্বর মানটা ছোট, ভূমির মানটা সবদিক আরো বেশি বড় হয়ে যায়, তাহলে এটা 1 এর থেকে বড় হতে পারবে পারবেই না। তো এই ক্ষেত্রে tan থিটার ক্ষেত্রে 1 এর থেকে বড় হতেও পারে, না হতে পারে। ঠিক আছে, একই ভাবে আমরা চলে যাব অনন্যগুলোর ব্যাপারে। তাহলে আমরা যে sin থিটা দেখতে পেলাম, sin থিটার মান 1 এর থেকে বড় হয় না। sin থিটার মান, এটার মান sin থিটার মান sin থিটার মান বড় নয় কার থেকে, 1 এর থেকে। cos থিটার cos থিটা এর মান বড় নয় কার থেকে, 1 এর থেকে। tan থিটার মান tan থিটা এর মান 1 এর থেকে বড় হতে পারে, সমান হতে পারে, ছোট হতে পারে। ঠিক আছে, আর অনন্য গুলো ঠিক এর উল্টোটা হবে। sin থিটার অনন্য কি ছিল জানো? cosec থিটা। cosec থিটা এই যদি 1 এর থেকে বড় না হয় তাহলে অবশ্যই হবে। cosec থিটার মান cosec থিটা এর মান সব সময় বড় হবে 1 এর। cos থিটার মান যা হবে তা অনন্য উল্টো করে, ওটা অনন্য উল্টোটা হবে। cos থিটার অনন্য হচ্ছে sec থিটার মান 1 এর থেকে বড় হবে। tan থিটার মান এদিকে বড় হলে ওদিকে হবে না, আর এদিকে বড় না হলে ওদিকে কি বড় হবে। ঠিক আছে, cos থিটা কিসের উপর ডিপেন্ড করছে। এই হলো আমাদের প্রশ্ন। আমরা যদি একটা প্রশ্ন দেখি, এখান থেকে ভালোভাবে বুঝে নিলে, ধর কথার কথা আমি একটা প্রশ্ন দিলাম, tan থিটা সমান সমান 3/4 হলে cos থিটা এর মান কত? আমরা tan থিটা সমান সমান জানি শ্যামলের লম্বাঙ্ক কষে ভূপেনের অত টাকা লোয়া ভুল। টাকা লোয়া মানে লম্ব, ভুল মানে হচ্ছে ভূমি। তাহলে কম্পেয়ার করলে পাচ্ছি এটার সঙ্গে 3 কে, লম্বটা আছে 3, ভূমিটা হচ্ছে 4, এর সঙ্গে একটা ধ্রুবক নেওয়া হয় 3 কে 4 কে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার মানে 3k স্কয়ার, ভূমি স্কয়ার 4k স্কয়ার মানে 9k স্কয়ার প্লাস 16k স্কয়ার, যোগ করলে হয় 25k স্কয়ার। তাহলে অতি স্কয়ার পেলাম, অতি সমান সমান √25k স্কয়ার মানে 5k। অতি সমান সমান কত পেলাম? 5k। আবার cos থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব অতি ভূমি দিয়ে। শ্যামলের লম্বা অঙ্ক কষে ভূপেনের অত, ভূপেন মানে ভূমি, ভূপেন মানে ভূমি, অত মানে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমির মানটা কত? ভূমির মান আমরা পেয়েছিলাম 4k, অতিভুজের মান পেয়েছিলাম 5k, কে কে কেটে গেল 4/5। তাহলে এই 6টা অনুপাতের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলে আমরা বাকি, এখন আমরা এই একটা মান দেওয়া থাকলে বললাম পরবর্তী মানগুলো আমরা সব বের করতে পারবো। সে sin থিটা cos থিটা যাই দেওয়া থাকবে না কেন, ঘাবড়ানোর কোনো কারণ নেই। যেটা দেওয়া থাকবে সেটা থেকে হবে, আমরা অন্যগুলো করে দেব। ঠিক আছে, এবার আমরা মিটিয়ে দিই।
এখন আমরা শিখব আমরা পিথাগোরাসের উপপাদ্য জানতাম। পিথাগোরাসের উপপাদ্যটা ছিল পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখান থেকে আমরা উভয় পক্ষকে অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করে পাই। অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ভাগ করলে এটা পাবো অতিভুজ স্কয়ার তাহলে এখান থেকে এটা সেপারেট করছি, অতিভুজ বাই অতিভুজ স্কয়ার লম্ব বাই সংক্ষেপে লিখি লম্ব বাই অতিভুজ স্কয়ার প্লাস ভূমি বাই অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার কাটলাম, তাহলে এটা 1 স্কয়ার। আমাদের সূত্রটা কি ছিল? শ্যামলের লম্বা অঙ্ক মানে অতিভুজ, তাহলে sin থিটা তার স্কয়ার cos এ ভূপেনের অত ভূমি বাই অতিভুজ। এবার স্কয়ার গুলোকে আমরা এভাবে লিখি 1 সমান sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা। অতএব সাজিয়ে লিখলে পাই আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবার উভয় পক্ষকে লম্ব স্কয়ার দিয়ে অতিভুজ উভয় পক্ষকে এবার আমরা দ্বিতীয় একটা প্রমাণ করব। উভয় পক্ষকে এই অতিভুজ স্কয়ারটা না দিয়ে লম্ব স্কয়ার দিয়ে ভাগ করলে কি পাবো? লম্ব স্কয়ার দিয়ে ভাগ করে পাই, তাহলে পাবো অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্ব দিয়ে ভাগ করলাম, লম্ব স্কয়ার, এটা লম্ব স্কয়ার করলে হচ্ছে সংক্ষেপে লিখি অতি বাই লম্ব তার স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার বাই লম্ব স্কয়ার ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার। আমরা অনন্যক শব্দটা পড়েছিলাম, তো এটা লম্ব স্কয়ার কেটে যাবে। এখানে অতি বাই লম্ব আমাদের ছিল শ্যামলের লম্বাঙ্ক অনন্যক মানেই অনন্যক গুলোর মধ্যে আমরা sin থিটার অনন্য জেনেছিলাম cosec থিটা, cos থিটার অনন্য জেনেছিলাম sec থিটা, tan থিটার অনন্য জেনেছিলাম cot থিটা। এই cot অনন্যক বানানটার প্রথম অক্ষরটা অ দিয়ে আসে। যদি প্রথমে অতিভুজ আসে অনন্যক গুলোতে, তাহলে এই অ দিয়ে আছে বলে এটা নিশ্চয়ই অনন্যকের মধ্যে পড়বে।
সে সাইনের অনন্য হতে পারে, কসের অনন্য হতে পারে, অথবা টেনের অনন্য হতে পারে। তাহলে দেখি এটা কার অনন্য রয়েছে। শ্যামলের লম্বা অঙ্ক মানে লম্ব লম্ব বাই অতি হওয়ার কথা, তো উল্টো না আছে অতি বাই লম্ব। তাহলে সাইন থিটার অনন্য এটা হচ্ছে কসেক থিটা তার স্কয়ার, আমরা লিখেছি 1 হয়েছে, প্লাস ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, সরি ভূমি বাই লম্ব। এই ভূমি বাই লম্বটা কার অনন্য দেখো তো, বলো তো। শ্যামলের লম্বা অঙ্ক কোষে ভূপেনের অত টাকা লওয়া ভুল, লম্ব বাই ভূমি। তাহলে এটা হয়ে যাবে এখানে কট থিটা তার স্কয়ার, মানে হচ্ছে এটা হলো সাজিয়ে লিখলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা একটা সূত্র, এটাও আমাদের মনে রাখতে হবে। আমরা দেখেছিলাম যে sin থিটা সমান সমান ছিল লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান সমান ছিল ভূমি বাই অতিভুজ, tan থিটা সমান সমান ছিল লম্ব বাই ভূমি। আমরা যখন অনন্যক করেছিলাম sin থিটার অনন্যকটা এসেছিল, sin থিটার অনন্যক এসেছিল কি cosec থিটা, cosec থিটা সমান সমান এটা এখানে এসেছিল অতি, ঠিক উল্টে গিয়েছিল অতি বাই লম্ব। cos থিটার অনন্যকটা এসেছিল sec থিটা অতি বাই ভূমি। tan থিটার অনন্যক এসেছিল cot থিটা ভূমি বাই লম্ব। এলো কি এই তিনটা হচ্ছে ওখান থেকে এসেছিল বলে এই তিনটা শেষের তিনটা এগুলো হচ্ছে অনন্য। অনন্য বানানটা রয়েছে অ দন্তনে জফলা দন্তন্য অনন্য। তাহলে প্রথমে যদি অ এর সঙ্গে মিল হচ্ছে অতিভুজ, অতি দিয়ে থাকে, তাহলে বুঝে নিতে হবে এই এগুলোর মান অতি বাই লম্ব, মানে এটা অনন্যগুলোর মধ্যে এটা মানটা রয়েছে। দেখা এখানে অতি বাই ভূমি অনন্যকের মধ্যে রয়েছে, তাহলে এটা sec থিটার মধ্যে অনন্যগুলোর মধ্যে cos থিটার অনন্য sec থিটার মধ্যে এটা মানটা রয়েছে। বেশি অনন্য কোনো অতিরিক্ত করতে গেলে কি হয়, ভুল বেশি হওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য ভূমি বাই লম্ব। তাহলে আমরা অনন্য এই লম্ব অতি ভূমি থেকে দেখে কিভাবে বুঝবো, যদি অতিভুজ দিয়ে প্রথম লবটা যদি অতিভুজ থাকে তাহলে নিশ্চয়ই সেগুলো অনন্যকের মানগুলোর মধ্যে থেকে হবে। আর বেশি আমরা অনন্য উল্টোতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে অ আর ভ দেখে আমাদের বুঝে নিতে হবে এগুলো অনন্যকের মধ্যে মানটা রয়েছে। যেভাবে এখানে আমরা দেখে দিলাম যে আমাদের সাধারণ সূত্রটা হচ্ছে শ্যামলের লম্বা অঙ্ক মানে লম্ব বাই অতি ঠিক উল্টে গেছে, তাহলে sin থিটার অনন্যকের মানটা এটা হবে। sin থিটার অনন্য কি ছিল cosec থিটা, জন্য এখানে cosec স্কয়ার থিটা হয়েছে, এখানে মান বসে গেল। আর দেখো টাকা টাকা লওয়া ভুল, লম্ব বাই ভূমি ছিল, তো ভূমি হয়ে গেছে বেশি অনন্য মানে ভুল হয় বেশি উল্টোতে গেলে ভূমি বাই অতি, তাহলে এই জন্য এটা cos থিটার মান রয়েছে। ঠিক আছে, এবার আমরা চলে যাব ঠিক একই ভাবে এবার উভয় পক্ষকে ভূমি স্কয়ার দিয়ে ভাগ করে পাই, উভয় পক্ষকে ভূমি স্কয়ার দিয়ে ভাগ করে পাই। তাহলে ভূমি স্কয়ার দিয়ে ভাগ দিলে কি পাবো, অতিভুজ স্কয়ার বাই ভূমি স্কয়ার লম্ব স্কয়ার বাই একবারে সেপারেট করে নিলাম ভূমি স্কয়ার বাই ভূমি স্কয়ার। সাজিয়ে লিখলে হয় অতি বাই ভূমি তার স্কয়ার লম্ব বাই ভূমি তার স্কয়ার, ভূমি স্কয়ার কেটে গেল। তাহলে ভাই এখানে দেখো
তাহলে অ দিয়ে শুরু হয়েছে মানে এগুলোর মধ্যে অননকগুলোর মধ্যে হবে, কার অননকগুলোর মধ্যে মিলাই, তাহলে আমরা কার ছিল লবে উপরে মিলাই। শ্যামলের লম্বা অঙ্ক কসে ভূপেনের অত, তাহলে ভূমিটা উপরে থাকার কথা, অতিটা নিচে থাকার কথা, উল্টে গেছে, তাহলে cos থিটার অননক কে sec থিটা, তাহলে এটা হয়ে গেল sec স্কয়ার থিটা। টাকা লোয়া ভুল, টাকা মানে tan থিটা, লোয়া মানে লম্ব, ভুল মানে ভূমি, আর এটা হলো tan স্কয়ার থিটা প্লাস 1, সাজিয়ে লিখলে হয় sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এইভাবে এগুলো এসেছে। এবার আমরা এই যে 6টা কোণানুপাত রয়েছে ত্রিকোণমিতিক, তার মানগুলোকে কিভাবে মনে রাখবো? তার মান মনে রাখার জন্য কোণানুপাত, কোণানুপাত কোন কোণানুপাত? ত্রিকোণমিতিক কোণানুপাত, ত্রিকোণমিতিক কোণানুপাত। জিরো ডিগ্রি বা দুটি পদ্ধতি, একটা ষষ্ঠী পদ্ধতি, একটা রেজির পদ্ধতি বলেছিলাম 0 ডিগ্রি। এবার আমরা চলে আসব 30 ডিগ্রি বা π/6 রেডিয়ানে, 45 ডিগ্রি বা π/4, 60 ডিগ্রি বা π/3, 90 ডিগ্রি বা π/2। এরকম 6টা আমাদের কোণানুপাত রয়েছে। পড়েছি আমরা কয়টা কোণানুপাত রয়েছে? 6টা। প্রথমটা ছিল যেটা সিরিয়াল ওয়াইজ বলতে হবে, sin থিটা, এটা একটা ঘর গেল। তারপরে ছিল cos থিটা, তারপর ছিল tan থিটা। এবার অনন্যগুলো, sin থিটার অনন্য কি ছিল? cosec থিটা, এটার অনন্যটা এবার আসবে 1 নম্বরের অনন্যটা এবার বসবে 3টার পরে cosec থিটা। তারপরে sin থিটা হয়ে যাওয়ার পরে এবার হবে cos থিটা, cos থিটার অনন্য কি ছিল? sec থিটা। tan থিটার অনন্য কি ছিল? cot থিটা। তাই তো? তো আমরা মানটা কিভাবে মনে রাখবো? প্রথমে এখানে 0 ঘরে সোজা আছে, 0 দিয়ে শুরু করব, এটা ঘর 0, এটা হচ্ছে 1, এটাতে 2, 3, এটাতে 4, টোটাল 4 হলো। তো সব দিকে এবার 4 দিয়ে আমি ভাগ করব, 0/4, 1/4, 2/4, 3/4, 4/4, ভাগ করলে হয় 0, 1/4, 1/2, 3/4, এটা 1। এবার সব দিকে আমি বর্গমূল করছি, সব দিকে কি করছি না বর্গমূল। 0 এর বর্গমূল করলে আমরা পাই 0, 1/4 এর বর্গমূল করলে পাই 1/2, এটার বর্গমূল করলে 1, নিচের দিকে শুধু রুট ওভার থাকে, এটাকে √3, 4টা বর্গমূলে বাড়িয়ে 2 হয়ে আসবে, এটার পাবো আবার 1। তো এই মানগুলো সোজা এই টেবিলে 0 এর ঘরে সোজা করে 0 এর মানটা বসালাম, 30 ডিগ্রি সোজা করে এখানে মানটা বসালাম, 45 ডিগ্রি সোজা করে 1/√2 বসালাম, আর 60 ডিগ্রি সোজা করে √3/2 বসালাম, 90 ডিগ্রি সোজা করে 1 বসালাম। ঠিক আছে? এবার আমি শুধু একটা কথা মনে রাখতে বলবো, এখানে sin থিটার আর cos থিটা পরস্পর পূরক। sin থিটা আর cos থিটা পরস্পর পূরক, তাহলে cos থিটা sin থিটা কি পরস্পর পূরক নয়? অবশ্যই cos থিটা sin থিটা পরস্পর পূরক। এই কথাটা মাথায় রাখতে হবে, cos থিটা, cos আর sin পরস্পরের পূরক। cos আর sin কি পরস্পরের
পূরক। cos থিটা সমান সমান sin থিটা, এটা পরস্পরের পূরক। কিভাবে কিরকম আমরা cos আর sin পরস্পরের পূরক কিভাবে বুঝবো, এবার আমরা সেটা একটু ব্যাখ্যা করি। পূরক কোণ কাকে বলা হয়? দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা কোণকে আরেকটা কোণের পূরক কোণ বলা হয়। তাহলে 0 ডিগ্রির সঙ্গে, অর্থাৎ 0 ডিগ্রির সঙ্গে আর কত ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হবে? 0 ডিগ্রি থেকে তাহলে cos 0 ডিগ্রির যা মান, 0 ডিগ্রির সঙ্গে নিশ্চয়ই 90 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হবে, sin 90 ডিগ্রির তাই মান। এবার cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির যা মান, 30 এর পূরক কত? 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রিরই তাই মান, sin 60 ডিগ্রি সেই মানটা। একইভাবে আমি কি বললাম cos 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রির পূরক কোণ নিশ্চয়ই 45 ডিগ্রি, তাহলে sin 45 এর মানের সঙ্গে সমান হবে। এবার 60 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি? অর্থাৎ cos 60 ডিগ্রি সমান সমান sin 60 ডিগ্রি। cos 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির সঙ্গে কত ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হবে? না 0 ডিগ্রি, তো sin 0 ডিগ্রি। এই হচ্ছে আমাদের sin আর cos হচ্ছে পরস্পরের পূরক। এটা শুধু কথা মাথায় রাখতে হবে, sin আর cos পরস্পরের কি? পূরক। তো আমরা এখানে যাচ্ছি cos 0 ডিগ্রির মান কার সঙ্গে সমান হয়েছে, মানে পূরকের সংজ্ঞা অনুযায়ী 90 ডিগ্রির সঙ্গে সমান হয়েছে, তাহলে cos 90 এর মান কত রয়েছে? এই sin 90 এর মান হচ্ছে 1, তো এই মানটা 1 এখানে চলে আসবে। cos 30 ডিগ্রির মান sin কত ডিগ্রির সঙ্গে সমান? sin 60 ডিগ্রির সঙ্গে সমান, তাহলে সেই sin 60 ডিগ্রির যে মান cos 30 ডিগ্রির সেই মান হবে, এই মানটা হচ্ছে √3/2। cos 45 ডিগ্রির মানটা sin 45 ডিগ্রির সঙ্গে মানের সঙ্গে সমান, এটা একটা সমান আছে তাই এখানে বসে গেল 1/√2 হয়ে। এবার চলে যাই cos 60 ডিগ্রির মান sin কত, সরি এখানে ভুলে গেছি, cos 60 ডিগ্রির মান sin 30 ডিগ্রির মানের সঙ্গে সমান হবে, তো এই মানটা রয়েছে 1/2। cos 90 ডিগ্রির মান sin 0 ডিগ্রির সঙ্গে সমান, sin 0 ডিগ্রির মান হচ্ছে এটা ছিল। এর মধ্যে আরেকটা আমাদের কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা tan থিটা সমান সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে থিটার মানটা পরিবর্তন হবে, এদিকে মানগুলো পরিবর্তন হবে। এখানে যে কথার কথা tan 0 ডিগ্রি লিখি, তাহলে এটা কি হবে? sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। তাহলে sin 0 এর মান, sin 0 এর মান উপরে কত রয়েছে? sin 0 এর মান উপরে 0, cos 0 এর মান নিচে 1, 0/1 করলে হয় 0, তাহলে এই মানটা হবে 0। একই ভাবে এখানে যদি 30 ডিগ্রি করে চেঞ্জ করে দিই দুই দিকে, এই থিটা জায়গাতে আমি 30 ডিগ্রি লিখলাম, তাহলে সব এগুলো চেঞ্জ হয়ে যাবে জাস্ট 30। তাহলে sin 30 এর মান কত? আমাদের ছক করে যে sin 30 এর মান 1/2, cos 30 ডিগ্রির মান √3/2, সাজিয়ে লিখলে হয় 1/2 ইনটু 2/√3, এটা কেটে গেল 1/√3, তাহলে tan 30 ডিগ্রির মান আসলো আমাদের 1/√3। একই ভাবে 45 ডিগ্রিটাতে আসবে, 45 ডিগ্রি মানে কি? তাহলে এখানে এগুলো চেঞ্জ হবে, শুধু sin 45 ডিগ্রি হয়ে যাবে, sin 45 ডিগ্রি সমান cos 45 ডিগ্রি। এর মানগুলো 1/√2/1/√2, কাটাকাটি কোন একটা রুট কেটে গেল 1, এটার মান 1 হয়ে গেল। ঠিক tan 60 ডিগ্রিটা কি হবে? তাহলে tan 60 ডিগ্রি হয়ে যাবে sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান কত? √3/2, cos 60 ডিগ্রির মান 1/2, সাজিয়ে লিখলে হয় √3/2 ইনটু 2/1, 2 2 কেটে গেল √3/1, নিচে 1 এর কোনো দাম নাই, শুধু এটা হলো √3। এবার tan 90 ডিগ্রির যা মান, মানে sin 90 বাই cos 90 ডিগ্রি, sin 90 এর মান 1, cos 90 এর মান 0। এবার 1/0 হলে আমরা কি জানি এটা কত হবে? জানি না, এইজন্য একে লেখা হয় অসংজ্ঞাত। কি লেখা হয়? অসংজ্ঞাত, মানে সংজ্ঞা দেওয়া যাবে না,
গণিতের ভাষায় লেখা হয়, এভাবে অসংগতকে এভাবে লেখা হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা অসংগত চিহ্ন দিয়ে লিখছি। এটা অসংগত মানে এর মান নির্ণয় করা যাবে না, অসংজ্ঞাত। এবার আমরা পড়েছিলাম যে সাইন থিটার অনন্য হচ্ছে কে কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সাইন থিটার অনন্য কি কোসেক থিটা হয়, কোসেক থিটা যা হবে সব উল্টে যাবে। সাইন থিটা সমান সমান যেমন লম্ব বাই অতিভুজ ছিল, এখানে উল্টে যাবে শুধু। তাহলে কোসেক থিটার অনন্য হবে গিয়ে কোসেক থিটা সমান 1 বাই sin থিটা। sin থিটার মানটা আমরা বসিয়ে দেব, কোসেক 0 এর মান sin 0 এর সমান, sin 0 এর মান হচ্ছে এখানে 0, 1 বাই 0 মানে এটা হচ্ছে অসংজ্ঞাত। কি এটাও অসংজ্ঞাত, আর চিহ্ন দিয়ে লিখলে হয় এভাবে, এটা হলো অসংজ্ঞাত। ঠিক আছে, এবার cosec থিটা সমান সমান এই cosec থিটাটা হবে sin থিটার অনন্য, কি sin থিটার মান 30 ডিগ্রি মানে 1/2, cosec থিটাটা উল্টে যাবে, লবটা হরটা লব হয়ে যাবে, তাহলে এটা হবে 2/1, 2 বাই এটা উল্টালে কি হবে 2/1 হবে, তো নিচে 1 এর দাম নাই, শুধু এটা হয়ে যাবে 2। একই ভাবে আমরা চলে যাব এটার ক্ষেত্রে উল্টে যাবে, তাহলে √2 নিচে দিকে 1 ও হরটা √2টা উপরে উঠলো, লবটা নিচে 1 আছে, নিচে 1 এর দাম নাই, এটা উল্টে যাবে, এটা সঙ্গে উল্টালে কত হবে 2/√3, এটা 1/1 উল্টালে 1ই হয়। cos থিটার অনন্য কি, cos থিটার অনন্য হচ্ছে sec থিটা, তাহলে এটাকে যদি আমি উল্টাই তাহলে 1/1 কে উল্টালে কত 1ই হবে, এটাকে উল্টালে 2/√3 হবে, এটাকে উল্টালে √2/1 হবে, নিচে 1 লেখা হয় না, এটাকে উল্টালে 2/1 মানে শুধু 2 হবে, নিচে 1 লেখা হয় না, এটাকে উল্টালে 1/0, 1/0 কে আমরা কি লিখি অসংজ্ঞাত, চিহ্ন দিয়ে ভাবে লিখব অসংজ্ঞাত। একই ভাবে cot থিটাকে আমরা যদি tan থিটার সঙ্গে যেহেতু এটা অনন্য, এটাকে উল্টো হলে হবে 0/1 আছে, 1/0, 1/0 মানে অসংজ্ঞাত। এটাকে উল্টে 1/√3, তাহলে √3/1 হবে, নিচে 1 লেখা হয় না, বারবার বলছি, এখানে 1/1 মানে 1ই হবে, এটাকে উল্টালে নিচে মানে 1 আছে, 1টা উপরে উঠে যাবে, √3টা নিচে নেমে আসবে, আর 1 অনন্য এটা মানে তো অনন্য গেছে, এটাকে যদি আবার আমি উল্টাই তাহলে 0/1 হবে, 0/1 মানে 0, এটা উল্টালে এটা মানে 0। এই চারটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, না হলে আমরা এগুলোকে মুখস্থ রাখতে পারবো, আমরা তাহলে এগুলোকে বুঝতে পারবো না, কোথা থেকে আসলো কিভাবে আসলো, যদি আমরা এগুলো ভালো করে বুঝতে পারি তবে আমরা এটাকে কি সুন্দরভাবে বুঝতে পারবো। যাই হোক, আমরা এখন একটা খেলার মাধ্যমে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব। আমি আর এই স্যার দুজন মিলে সেই খেলাটা খেলবো, যে আগে 30 কে জমাতে পারে খেলাটা। এই খেলাটার নিয়ম হচ্ছে এখানে 30 রয়েছে, এই 30 আগে কে বলতে পারে, আমারও বলার পাওয়ার হচ্ছে, আমিও 2টা ঘর বলতে পারবো, সেই স্যারও 2টা ঘরে হাইস্ট বলতে পারবে, মানে আমি যেখান থেকে বলা শেষ করব স্যার ঠিক তারপর থেকে বলতে শুরু করবে, 2 ঘরও বলতে পারে, 1 ঘরও বলতে পারে, আবার স্যার যেখান থেকে শেষ করবে ঠিক তারপর থেকে আমাকে 2টা ঘর বলতে পারবো। তো এভাবে কে আগে কত আমরা 30 আগে কি আমরা পুরাতে পারি দেখা যাক। স্যার শুরু করেন, আপনি শুরু করেন, আপনি বলতে শুরু করেন। 1 2 স্যার 1 2 বললো, 2টা ঘর আমার এবার বলে পাওয়া, আমি একটাই বললাম, যে 3 বললাম। 4 5 স্যার আবার বললো, আমি এবার 5 6 বললাম। তারপর বলেছেন আপনি 4 5 বলেছিলেন, আমি তাহলে 6 7 বললাম স্যার। 8 আমি 9 বললাম। 10 আমি 11 12 বললাম। 13 14 আমি 15 বললাম। 16 17 আমি 18 বললাম। 19 আমি 20 21 বললাম। 22 আমি 23 24 বললাম। 25 26 আমি 27 বললাম। 28 আমি 29 30। দেখেন আমি দেখা গেল আমি এখানে জিতে গেলাম, কারণ আমি 30 বলে দিলাম। এইভাবে স্যার আমার সঙ্গে যতবারই খেলুক না কেন আমি কোনোবারও স্যারকে জিততে দিব না। এখানে আরেকবার স্যারের সঙ্গে আমরা খেলে দেখি, তারপর তোমাদেরকে নিয়মটা বলে দিব যে কিভাবে আমি জিততে পারছি। আমি কোনো ভাবনা না থাকলে স্যার যেখান থেকে বলবে ঠিক আমি সেখান থেকে বলতে শুরু করব। স্যার শুরু করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে এখানেও আমি জয় হয়ে গেলাম। তো স্যার এভাবে আমার যতক্ষণ আমার সঙ্গে খেলবে ঠিক ততক্ষণই তারা হারবে, কারণ এখানে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। আমি জিতছি এই জন্য যখন 30-এর ঘর আমরা খেলি তখন আমি 3-এর ঘরের নামতাও আমি মিলিয়ে যাই, 3 বলি 6 বলি 9 বলি, এইভাবে আমি নামতাগুলো মিলিয়ে যাই। 15 18 21 24 27 30। তোমরা ভাববে যে প্রথমে যে 27 ধরবে সেই জিতে যাবে, কিন্তু 27 ধরা যাবে না যতক্ষণ না আমি 24 ধরি। 24 ততক্ষণ ধরতে পারবো না যতক্ষণ না আমার 21 ধরা থাকবে, যদি দুজনের মধ্যে খেল নিয়মটা জানা থাকে। তবে আরেকটা কথা বলে দিই, এই খেলগুলো খেলতে গেলে যে প্রথমে বলবে সেই হারবে। যদি দুজনের নিয়মটা জানা থাকে, যে প্রথমে বলবে সেই হারবে। তো এবার থেকে আমাদের সবারই নিয়মটা জানা হয়ে গেল। তাহলে 30-এর ঘর খেললে দুই ঘর হাইস্ট দুইটা করে ঘর বলতে পারবে। 40-এর যদি আমি ঘর মিলাই আমরা খেলি তাহলে তিনটা ঘর খেলতে, তিনটা করে ঘর বলতে পারবে, আর 4-এর ঘরের নাম মতো এবার মিলিয়ে যেতে হবে। ঠিক আছে, দেখবে তোমরা নিজেদের মধ্যে এই খেলাটা খেলে দেখবে, খুব ভালো লাগবে। বা 50-এর ঘর খেললে 4টা করে খেলতে পারবে। তো যত ঘরে খেলবো, 30-এর ঘর খেললে 3-এর ঘরে নামাতা মিলিয়ে যেতে হবে, 40-এর ঘর খেললে 4-এর ঘরে নামাতা মিলিয়ে যেতে হবে, 50-এর ঘর খেললে 5-এর ঘরে নামাতা মিলিয়ে যেতে হবে। যত ঘর খেলবো তার থেকে একটা করে কম বলার অধিকার থাকবে সর্বোচ্চ 30। আমি 30 কে আগে বলতে পারি এটা এই ঘরটা খেলতে গেলে 2 হাইস্ট 2 বলতে পারবে, লোয়েস্ট 1 ও বলতে পারে, কিন্তু বলতেই হবে, না 1 এবং 2 দুটার মধ্যে যে কোনো একটা বলতেই হবে। ঠিক আছে স্যার, আসুন। তো এই খেলটা দিয়ে আমি এটাই বোঝাতে চাইলাম, তোমরা যদি এইভাবে সূত্রগুলো জেনে নাও, যেভাবে খেলটা জেনে নিলে যে প্রথমে শুরু করবে সেই হারবে, আর যে পরে বলবে, দুজনের যদি জানা থাকে নিয়মটা, যে পরে বলবে ওই জিতবে। তো স্যাররা তোমাদের পরীক্ষা হলে প্রথমেই তোমাদেরকে কোশ্চেন করবে। তোমরা যদি সূত্রগুলো আমি যেভাবে বললাম সেগুলো আয়ত্ত করে নাও, তাহলে যে স্যারই যতই ভাবে যেখান থেকে কোশ্চেন করুক না কেন, কোনো জায়গায় তোমাদেরকে আটকাতে পারবে না, তোমাদের জয় হবেই হবে। এই তবে আমরা অনেকেই মাধ্যমিক পাস করে নেওয়ার পর ত্রিকোণমিতির কিছুই বুঝতে পারি না। আমি তোমাদের সামনে এই জন্যই এটাকে বললাম, সূত্রগুলো যদি তোমরা সত্যি আয়ত্ত করে নিতে পারো তাহলে সমস্ত কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা বাড়িতে নিজেদের মধ্যে খেলটা দেখবে এবং সূত্রগুলোকে আয়ত্ত করার চেষ্টা করবে। সূত্র ছাড়া কেউ অঙ্ক করতে পারবে না। Today no more. Thank you very much for giving me your valuable time and watching my class. Khuda Hafiz. ওটা টিপতে হবে, চলছে এটা টিপতে হবে নাকি?